স্বাগত আজ সারা দিনের ছোট বড় নানা ঘটনা নিয়ে আমাদের আয়োজন। রাজধানী থেকে গ্রাম, প্রতিবেশী থেকে হাজার কিলোমিটার দূরের দেশ, রাজনীতি, অর্থনীতি, খেলা ও বিনোদন, এই আয়োজনে বাদ যাবে না কিছুই। আমরা সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব আজ দিনভর দেশে বিদেশে কি ঘটল। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি, লিনি আফরোজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। শুক্রবার সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নয়াদিল্লিতে শেখ হাসিনার দেয়া বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের তীব্র আপত্তির পরও দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে এবং এর প্রেক্ষিতে ঢাকার কড়া প্রতিক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে। রণধীর জয়সওয়াল জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনটি বেসরকারি আয়োজন ও তাতে সরকারের কোনো ভূমিকা ছিল না বলে জানান তিনি। এদিকে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের অস্বস্তির কথা তুলে ধরেছে বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সংবাদ সম্মেলনের আগেই ভারত সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। আমি আবারও তা পুনর্ব্যক্ত করতে চাই। বেসরকারি ওই আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং ওই ফোরামে বলা কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না, বিশেষ করে বাংলাদেশের নির্বাচিত সরকারকে নিয়ে করা মন্তব্য। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, অপরাধের জন্য অনুশোচনা ও জনগণের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এমন কোনো দলকে দেশের মানুষ গ্রহণ করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করলেও সরকার তাতে মনোযোগ দিচ্ছে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে দিল্লিতে বসে ফ্যাসিস্টরা সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের উপর স্থির চিত্র প্রদর্শনীতে নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় চুরি করেছে সরকার। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে দাবি করে নাহিদ বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বিএনপি। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটার নিন্দা জানানো উচিত ছিল, এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলি সরকার কী ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল। ভারতকে ইঙ্গিত করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, একটি দুষ্ট প্রতিবেশী রাষ্ট্রের সহায়তায় দেশে সিভিল মিলিটারি কুয়ের চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে বন্ধু রাষ্ট্র মিডিয়ার মাধ্যমে উস্কানি দেওয়ার সুযোগ দিচ্ছে। আমাদের দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু, মিলিটারি কু করার জন্য। আপনারা দেখেছেন যে ওই 96-এ জনতার মঞ্চ গঠনের মধ্যে দিয়ে সে সময় সচিবালয়কে অচল করে দেওয়া হয়েছিল। কাজেই আপনাদেরকেও বিভিন্নভাবে মিসগাইড করার জন্য, বিভিন্ন মিশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকেই আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। সরকার নিরাপত্তা নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, দেশে ফিরে একটি বিদায়ী সিরিজেও অংশ নিতে চান তিনি।
সাকিব বলেছেন তিনি কোনো অন্যায় করেনি, তাই আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় নিজের অবস্থান প্রমাণ করতেই তিনি দেশে ফিরতে চান। বলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও তিনি অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার তার লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব এখন শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। বিদ্যুৎ নিয়ে সরকারের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ এনেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা স্বীকার করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার উপরও জোর দেন বিরোধী দলীয় নেতা। সত্যকে স্বীকার করে নিলে লাভ হয়। সবাই বুঝে যে আমাদের এই সমস্যা আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলে সমাধানে সহযোগিতা করতে হবে। গত 2 মাস ধরে যে বুতুল বিল আসা শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে। তো তারা যদি আমাদের সহযোগিতা সব ক্ষেত্রে ফ্রুটফুলি নিত, আমরা বিশ্বাস করি অনেক সমস্যার সমাধান আরো সহজভাবে হতে পারে। জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় সচিবালয়ে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু গতকাল সচিবালয় ঘেরাওয়ের নামে সেখানে মব তৈরি করা হয়েছে। জামায়াতকে হঠকারী দল উল্লেখ করে রাশেদ খান বলেন, সুযোগ পেলে তারা 10 মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীকে বের করে দেবে। রাশেদ খান বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তারা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। 5 মাস না যেতেই সরকারকে ব্যর্থ বলা গণতান্ত্রিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাস সংকট বিগত সরকারের তৈরি, বর্তমান সরকারের নয় বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। সকালে রাজধানীর তেজগাঁয়ে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টর উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। গণতন্ত্রের স্বার্থে সব পক্ষকে সহনশীল হওয়ারও আহ্বান জানান তিনি। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। রাজধানীতে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? রাজ গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। এবং যে সিস্টেম তৈরি করেছিল ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না। সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। আজ সারাদিনে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো অনেক খবর নিয়ে, সাথে থাকুন। চলছে আজ সারাদিন আর আপনারা দেখছেন চ্যানেল 1। সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, শুক্রবার সকালে সিলেটের ওসমানী নগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের 2টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইউনিক বাসের 8 যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বাজারে ঢুকে পড়লে চাপা পড়ে 3 শ্রমিক নিহত হন। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতি সহ আরও 6 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্ষা মৌসুমে ডেঙ্গির ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। সরকারি হিসাবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গিতে মারা গেছেন 59 জন। আর এবারও সবচেয়ে ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে, মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটানো, লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। যদিও বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র সংকটকালে অভিযান চালিয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন বছর জুড়ে সমন্বিত কর্মপরিকল্পনা।
সারা দেশে আজও হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১,২১৮ জন শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন এবং হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। মেহেরপুরে গাংনী উপজেলার কাথুলি ধলা বিউপি সীমান্ত দিয়ে ৫ জনকে পুষিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। ৪৭ বিজিবির কুষ্টিয়ার সহকারী পরিচালক জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ভারতের দিক থেকে কাঁটা তারের এপারে কিছু ব্যক্তিকে দেখলে বাধা দেয়া হয়। পরে ধলা বিজিবি বিওপি টহল দল তাদের ফেরত যাওয়ার নির্দেশ দেয়। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডের কাঁটা তারের ওপারে অবস্থান করছে। এর আগে ওই সীমান্তে বেশ কয়েকজনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের, এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে কারাগারে যাক এবং আইনি প্রক্রিয়া মেনে চলুক, সবাই সেটাই চায়। সাধারণ মানুষ যেন সৃষ্টিকর্তার পর বিচার বিভাগের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারে তেমন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। এ সময় বিচারকদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, মানবিক মূল্যবোধ নিয়ে চেয়ারে বসলে তবে স্বাধীন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। দীর্ঘ ৭ ঘন্টা পর ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা কবলিত 4টি বগি উদ্ধারের পর বিকেল 4টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এর আগে সকাল 9টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে ঢোকার আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর বিকল্প পথে সীমিত পরিসরে শুরু হয় ট্রেন চলাচল। এক পর্যায়ে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিগুলো উদ্ধারের পর বিকেল 4টার দিকে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়। নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে পথসভায় বক্তব্য শেষে নামার সময় মন্ত্রীর সঙ্গে দুবার ধাক্কা লাগলে পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। আটক যুবকের দাবি, পিস্তলটি তার বাবার এবং লাইসেন্স করা। নিরাপত্তাজনিত কারণে সঙ্গে রেখেছেন তিনি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় আটক যুবক নিজেকে শিক্ষার্থী বলে দাবি করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে ডুবে এইচএসসি ফল প্রার্থী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ইয়াসিন। খেলা শেষে সবাই মিলে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে ডুবে যায় সে। এ সময় দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাইফ গার্ড ও বিচ কর্মীরা। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইয়াসিনের বাড়ি কক্সবাজার সদরের পেশকারপাড়া এলাকায়। আজ সারাদিনে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি আরও অনেক খবর নিয়ে, সাথে থাকুন। চলছে আজ সারাদিন, আর আপনারা দেখছেন চ্যানেল 1। মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধি এবং উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে শুক্রবার যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুর্কি। সুন্নি সংখ্যাগরিষ্ঠ এই 3 মিত্র দেশ তাদের যৌথ নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নিয়েছে। প্রতিরক্ষা চুক্তির বিষয়ে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলাই এই চুক্তির মূল লক্ষ্য। চুক্তির শর্তানুযায়ী 3টি দেশের যে কোনো একটির উপর সশস্ত্র আক্রমণকে বাকি সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়।
থাইল্যান্ডের একটি স্কুলে এলোপাতাড়ি গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। শুক্রবার সকালে ব্যাংককের কাছে নন্তাবুরি প্রদেশের দেবসিরি নন্তাবুরি স্কুলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলাকারী স্কুলটি 9ম শ্রেণীর 14 বছর বয়সী এক শিক্ষার্থী। গণমাধ্যম বলছে স্কুলে যাওয়ার আগে সে বাড়িতে দাদা দাদিকেও গুলি করে হত্যা করে, পরে স্কুলে এসে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারী শিক্ষার্থী নিহত হলেও তা পুলিশের গুলিতে নাকি আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। হামলায় ব্যবহৃত পিস্তলটি তার দাদার বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ও শিক্ষক নিরাপদ আশ্রয় নেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। শিশু সুরক্ষায় ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়ান্ট মেটাকে আরও $567 মিলিয়ন জরিমানা করেছে আমেরিকার নিউ মেক্সিকোর একটি আদালত। এটি শিশু নিরাপত্তায় মামলায় এখন পর্যন্ত সর্বোচ্চ জরিমানা। আদালত মেটার কার্যক্রমকে বায়ু দূষণের মতো জনদুর্ভোগ হিসেবে উল্লেখ করেছে। এই জরিমানার পুরো অর্থ শিশুদের সুরক্ষায় গঠিত তহবিলে জমা দিতে হবে। এর আগে এই মামলায় মেটাকে আরও $375 মিলিয়ন জরিমানা করা হয়েছিল। ফলে সব মিলিয়ে মেটাকে মোট $942 মিলিয়ন জরিমানা গুনতে হচ্ছে। বিচারক বলেন মেটার অ্যালগোরিদম কৌশলগতভাবে তরুণ ব্যবহারকারীদের ক্ষতিকর কন্টেন্টের দিকে নিয়ে যায়। 2023 সালে নিউ মেক্সিকো স্টেট সরকার মামলাটি করেছিল। চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে টেলিফোন আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সাথে দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিষয় পর্যালোচনা করেন। এক্স বার্তায় দেয়া এক পোস্টে মোদী জানান দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী উন্নত হচ্ছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় ফোন আলাপে দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া দুই নেতাই ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলার বিষয়ে একমত পোষণ করেছেন। 24 গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জুলাই ম্যারাথন, যেখানে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক মানুষ। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মানবিক মূল্যবোধ আর চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য এমন আয়োজনের উদ্যোগ নেওয়া। ম্যারাথনের ইভেন্ট রাজধানী নাবিস্কো এলাকা থেকে শুরু হয়ে বিজয় সরণি অতিক্রম করে শাহিনবাগে অবস্থিত মায়ের ডাকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদ ইসলাম তুলি। এই ছিল আজ সারাদিনের আয়োজনে। কাল আবারও দেখা হবে একই সময় প্রতিদিনের ঘটে যাওয়া সব খবর নিয়ে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।